আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছেও ও দূরের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার স্কুল আইসের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে আমি পর্যায় সারণীর প্রথম পর্বের টিউটোরিয়ালটা দিয়েছি। যারা তোমরা ওই ভিডিওটি দেখোনি তারা দেখে নিও। আজকে যে সকল বিষয়ে আমরা শিখব সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি পরীক্ষাতে এখান থেকে তোমাদের উচ্চতার, দক্ষতার এবং প্রয়োগমূলক প্রশ্নে এসে থাকে। যে সকল বিষয়ে আমরা আজকে শিখব সেগুলো হচ্ছে কি আমরা দেখে নিই। প্রথমে আমাদের থাকবে হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে থাকবে ধাতুব ধর্ম, অধাতুব ধর্ম, পরমাণুর আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। অর্থাৎ একই গ্রুপের মৌলগুলো উপর থেকে নিচে গেলে এই সকল পর্যায়বৃত্ত ধর্মের কি পরিবর্তন হয় তা আমরা এখানে শিখব। এরপর থাকবে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, যেমন গ্রুপ ওয়ানে যে সকল মৌলগুলো থাকে সেই মৌলগুলোকে আমরা ক্ষার ধাতু বলি। এই ক্ষার ধাতুগুলোর বৈশিষ্ট্য বিস্তারিত আমরা শিখব। এরপরে আমাদের থাকবে হলো মৃৎক্ষার ধাতু। তারা কোথায় থাকে? গ্রুপ দুইয়ের মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এবং বিক্রিয়ার সঙ্গে সেগুলো আমরা আলোচনা করব। এরপর থাকবে হচ্ছে মুদ্রা ধাতু। এরপর আলোচনা থাকবে হ্যালোজেন মৌল এবং অবস্থান্তর মৌল। পরিশেষে থাকবে পর্যায় সারণীর সুবিধা। তোমরা জানো আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ এবং 60টি পর্যায় রয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি হোয়াইট বোর্ডে একটি পর্যায় সারণী এঁকে রেখেছি। দেখো, এখানে 18টি কলাম রয়েছে যেগুলোকে আমরা গ্রুপ বলে থাকি, এবং 7টি আনুভূমিক সারি রয়েছে যেগুলোকে পর্যায় বলা হয়। অর্থাৎ আমি মার্কিং করেছি, দেখো লাল কালি দিয়ে যেগুলো লেখা আছে এগুলো হলো গ্রুপ, এবং বামের যে নীল কালি দিয়ে যে 7টি সংখ্যা লেখা আছে এটা হলো তার পর্যায়। প্রথমে আমরা শিখে নিই ধাতুব ধর্ম। প্রথমে জেনে নিই ধাতু কি। যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে। এই ধাতু মৌলগুলোর ইলেকট্রন ত্যাগ করার ধর্মকে ধাতুব ধর্ম বলা হয়। যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে ওই ধাতুর ধাতুব ধর্ম তত বেশি হবে। এসো আমরা উদাহরণ দিয়ে সেটি বোঝার চেষ্টা করি। যেমন গ্রুপ ওয়ানে অবস্থিত এই লিথিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এর বাহিরে শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। এই একটি ইলেকট্রন লিথিয়াম পরমাণু ত্যাগ করতে পারে। অর্থাৎ লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই কারণে লিথিয়ামকে ধাতু বলা হয়। আর লিথিয়াম পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম সেটাকে বলা হয় ধাতুব ধর্ম। বিষয়টা বুঝতে পেরেছ? আর একটা যদি আমরা উদাহরণ নিই, যেমন সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s2, 2s2, 2p6 আর 3s1। এখানে তার বাহিরের শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ তার বাহিরের শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। এই একটি ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই কারণে সোডিয়াম পরমাণুকে ধাতু বলা হয়।
আর সোডিয়াম পরমাণুর ইলেকট্রন ত্যাগ করা ধর্মকে বলা হয় তার ধাতব ধর্ম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব মৌলের অধাতব ধর্ম। মৌলের অধাতব ধর্ম, অধাতব ধর্ম এইটা বোঝার জন্য আমরা অধাতু কি সেটা জেনে নিই। যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে অধাতু বলে। আর অধাতু মৌলগুলোর ইলেকট্রন ত্যাগ করা ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। এই অধাতব ধর্মটা নির্ভর করে কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতারাও। অর্থাৎ যে সকল অধাতু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্মটাও তত বেশি হয়। এসো আমরা উদাহরণ দিয়ে একটু দেখে নিই। দেখো, পর্যায় সারণীর গ্রুপ 17তে যে 6টি মৌল রয়েছে এই 6টি মৌলকে বলা হয় হ্যালোজেন মৌল এবং এরা হচ্ছে অধাতু, কারণ এদের ইলেকট্রন কনফিগারেশন। এসো আমরা প্রথমে এই ফ্লোরিনের দিকে লক্ষ্য করি। এই ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে তার এই বাহিরের যে শক্তি স্তর রয়েছে এই বাহিরের শক্তি স্তরে রয়েছে 60টি ইলেকট্রন। আমরা জানি প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা গঠন করতে চায়। তাই এই ফ্লোরিন তার বাইরের শক্তি স্তর এ অষ্টক পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ দেখো, এই ফ্লোরিন পরমাণু বাহিরের শক্তি স্তরে 60টি ইলেকট্রন রয়েছে, অষ্টক পূর্ণ করার জন্য তার একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তাই সে একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে পরিণত হয়। তাই ফ্লোরিনকে বলা হয় অধাতু। আর ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার এই ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব পরমাণুর আকার, অর্থাৎ পরমাণুর আকার যে কি হয়, কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। এই পরমাণুর আকারটা বোঝার জন্য আমরা একটু টপিকসটা একটু জেনে নিই যে পরমাণুর আকার কিভাবে বৃদ্ধি পায়। এখানে একই গ্রুপের মৌলগুলো যখন উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে তখন তাদের আকারটা বৃদ্ধি পায় এবং একই পর্যায়ের মৌলগুলো যখন বাম থেকে ধীরে ধীরে ডান দিকে যেতে থাকে তখন তাদের আকারটা ছোট হয়। এখানে একই গ্রুপের মৌলগুলো উপর থেকে নিচে গেলে মৌলগুলো পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং একই পর্যায়ের মৌলগুলো বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়। এসো আমরা সেটা বোঝার চেষ্টা করি। দেখো, এগুলা ছিল আমাদের হলো গ্রুপ, অর্থাৎ এই গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে যখন উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকবে তখন তাদের এই পর্যায় সংখ্যাগুলো বৃদ্ধি পেতে থাকবে। আর পর্যায় সংখ্যা যার যত বড় হবে তার পারমাণবিক আকারটা তত বড় হবে। এই বিচারে দেখা যায় হাইড্রোজেন এর একটি মাত্র পর্যায়, তার মানে তার শক্তি স্তর রয়েছে একটি, কিন্তু ফ্রান্সিয়ামের দিকে লক্ষ্য করলে দেখা যায় এর শক্তি স্তর আছে 60টি, অর্থাৎ তার পর্যায়ও 7, শক্তি স্তরও 7। তাহলে আমরা বুঝতে পারছি যে একই গ্রুপের মৌলগুলো যখন উপর থেকে নিচে যায় তখন তাদের আকারটা বড় হতে থাকে। এসব আমি একটি চিত্র লিখে রেখেছি যে দেখতে পাচ্ছ এটা গ্রুপ 1-এর মৌল, এটা হলো গ্রুপ 1-এর মৌল। যে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই 3টি মৌলের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা যেহেতু গ্রুপ 1-এ অবস্থিত, আমি বলেছি যখন তাদের অর্থাৎ একই গ্রুপের মৌলগুলো উপর থেকে ধীরে ধীরে নিচে আসতে থাকে তখন তাদের পারমাণবিক আকারটা বৃদ্ধি পেতে থাকে।
বিষয়টা বুঝতে পেরেছ। আর পর্যায়ের ক্ষেত্রে একই পর্যায়ের মৌলগুলো যখন বাম থেকে ধীরে 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 ডান দিকে যাবে তখন তাদের পারমাণবিক আকারটা ছোট হতে থাকবে। চিত্রের দিকে লক্ষ্য করো যে এখানে আমি দ্বিতীয় পর্যায়ের মৌল 3টি মৌল লিখে রেখেছি, লিথিয়াম, বেরিলিয়াম এবং বোরন। এই বোরন পরমাণু যখন বাম থেকে ক্রমান্বয়ে ডান দিকে যাচ্ছে তখন তাদের আকারটা ছোট হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের প্রতিটি মৌলের শক্তি স্তর কিন্তু 2টি, কিন্তু যখন বাম থেকে ডান দিকে যাচ্ছে তখন তাদের বাইরের শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। আর একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার অর্থ হলো তার কেন্দ্রে নিউক্লিয়াসের একটি করে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়া। যখন কেন্দ্রের ধনাত্মক চার্জ এবং বাইরের শক্তি স্তরের নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে তখন তাদের মধ্যে আকর্ষণ বেড়ে যাচ্ছে, কিন্তু শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, তখন আকারটা ছোট হচ্ছে। তাই একই পর্যায়ের মৌলগুলো বাম থেকে ডান দিকে গেলে তাদের আকার ছোট হয়। বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব আয়নীকরণ শক্তি। খুবই মজার একটি বিষয়। আয়নীকরণ শক্তিটা কি আগে সেটা আমরা বুঝি। গ্যাসীয় অবস্থা কোনো মোলের 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ পরমাণুর আকার যত বড় হবে আয়নীকরণ শক্তির মানটা তত কমে যাবে। পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তির মানটা তত বৃদ্ধি পাবে। দেখো, আমরা পূর্বেই জেনেছি যে পরমাণুর আকারের কথা, অর্থাৎ একই গ্রুপের মৌলগুলো যখন উপর থেকে নিচের দিকে যায় তখন তাদের আকার বৃদ্ধি পায়, সেই সাথে আয়নীকরণ শক্তির মানটা কমে যায়। এখানে দেখো, গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে এখান থেকে উপর থেকে নিচে যাচ্ছে, অর্থাৎ এর আকারটা বড় হচ্ছে, আর আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তির মানটা কমে যায়। আবার পর্যায়ের দিকে লক্ষ্য করো, যখন বাম থেকে ডান দিকে যাচ্ছে আকারটা ছোট হচ্ছে, অর্থাৎ এখানে আয়নীকরণ শক্তির মানটা বেড়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি? গ্যাসীয় অবস্থায় কোন মোলের 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি নির্গত করতে হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলা হয়। এখানেও ইলেকট্রন আসক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম। মোলের আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির মানটা তত বৃদ্ধি পাবে। মৌলের আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তির মানটা তত কমে যাবে। তার মানে একই গ্রুপের মৌলগুলো যখন উপর থেকে নিচে যাবে পরমাণুর আকার বৃদ্ধি পাবে, সেই সাথে আয়নীকরণ শক্তির ইলেকট্রন আসক্তির মানটা কমে যাবে, এবং একই পর্যায়ের মৌলগুলো যখন বাম থেকে ডান দিকে যাবে আকারটা ছোট হবে, এখানে ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমাদের থাকবে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বোঝার আগে সমযোজী বন্ধনটা বুঝতে হবে। সমযোজী বন্ধন আমাদের পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হবে, তবুও আমি একটু হিন্টস দিচ্ছি যে যখন দুটি অধাতু পরমাণু ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে তখন তাকে সমযোজী বন্ধন বলা হয়। এই সমযোজী বন্ধন গঠনের সময় দুটি পরমাণু ইলেকট্রন শেয়ার করে, ওই শেয়ারকৃত ইলেকট্রন উভয় পরমাণু তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এসো এই বিষয়টা একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, এটা যদি হাইড্রোজেন পরমাণুর হয় তাহলে এখানে যদি আমি আরেকটা হাইড্রোজেন পরমাণু যদি আঁকি, এটাও একটা হাইড্রোজেন পরমাণু, তখন এই হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন দিবে, এই হাইড্রোজেন পরমাণু আরও একটা ইলেকট্রন দিবে, এভাবে তারা বন্ধন গঠন করবে। এই যে বন্ধনকৃত ইলেকট্রন
এই নিউক্লিয়াস নিজের দিকে টানে, আবার এই হাইড্রোজেনের নিউক্লিয়াস তার নিজের দিকে টানে। অর্থাৎ উভয় হাইড্রোজেন পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে তারা ওই শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমাদের দ্বিতীয়তে থাকবে বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম, যেমন ক্ষার ধাতু। এই ক্ষার ধাতুটা আমরা একটু দেখি। ক্ষার ধাতু, এই ক্ষার ধাতুগুলো পর্যায় সারণীর গ্রুপ 1-এ অবস্থান করে। অর্থাৎ হাইড্রোজেন ব্যতীত যে 6টি মৌল রয়েছে, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়। এই ক্ষার ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষারক এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এছাড়াও এদের বাহিরের শক্তি স্তরে একটি করে ইলেকট্রন রয়েছে। ওই একটি ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। এসব আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন সোডিয়াম, এই সোডিয়াম পরমাণু পানির সাথে বিক্রিয়া করে। এই পানির সাথে বিক্রিয়া করে তারা তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস। যদি আমরা পটাশিয়ামের কথা চিন্তা করি, তাহলে পটাশিয়াম পরমাণু পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। যেহেতু তারা এই ক্ষার তৈরি করছে, তাই গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতুগুলো পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপে অবস্থান করছে। অর্থাৎ এখানে যে 6টি মৌল রয়েছে, এই 6টি মৌলকে, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই 6টি মৌলকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এই মৃৎ ক্ষার ধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষারক তৈরি করে। এসব আমরা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। যেমন ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম এই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটা একটি ক্ষারক। যদি আমরা ক্যালসিয়ামের দিকে চিন্তা করি, ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এছাড়াও এদের বাহিরের শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন রয়েছে। এই 2টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করে এবং গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে মাটিতে পাওয়া যায় বলেই এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। বিষয়টা আশা করি বুঝতে পেরেছে। এরপর আমাদের থাকবে মুদ্রা ধাতু। অর্থাৎ মুদ্রা ধাতু কি? এই মুদ্রা ধাতুগুলো পর্যায় সারণী গ্রুপ 11-তে অবস্থিত। মুদ্রা ধাতু গ্রুপ 11-তে অবস্থিত মৌলগুলোকে 4টি মৌল আছে এখানে। যেমন হচ্ছে কপার, সিলভার, গোল্ড আর হচ্ছে রঞ্জেন। অর্থাৎ কপার, সিলভার, গোল্ড আর রঞ্জেন, এই 4টি মৌল পর্যায় সারণীর গ্রুপ কততে অবস্থান করছে? এরা গ্রুপ হচ্ছে 11-তে অবস্থান করছে। এই 4টি মৌলগুলোর মধ্যে প্রথম যে 3টি মৌল আছে, এই যে প্রথম এই 3টি মৌলকে বলা হয় মুদ্রা ধাতু। কারণ প্রাচীনকালে বিনিময়ের প্রথা হিসাবে এই 3টা ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হতো বলেই এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। মুদ্রা ধাতু পরীক্ষা তোমাদের আসবে। মুদ্রা ধাতু কোন গ্রুপে অবস্থান করছে? পর্যায় সারণীর 11 নম্বর গ্রুপে। এবং সেখানে কয়টা মৌলকে মুদ্রা ধাতু বলা হয়? 3টি, কপার, সিলভার আর গোল্ড। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলটা একটু আমরা দেখার চেষ্টা করি। হ্যালোজেন মৌল, এই হ্যালোজেন মৌল গ্রুপ 17-তে অবস্থান করছে। অর্থাৎ দেখো, এই গ্রুপ 17-তে যে সকল মৌলগুলো আছে, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেনিয়াম, টেনেশিয়াম, এগুলো হচ্ছে কে বলা হয় হ্যালোজেন মৌল। কারণ এদেরকে সমুদ্রের পানিতে পাওয়া যায়।
এদেরকে সল্ট মেকারও বলা হয়, অর্থাৎ লবণ গঠনকারী বলা হয়। এরা কি করে, এই সকল মৌলগুলো এই ক্ষার ধাতুগুলোর সাথে যুক্ত হয়ে লবণ গঠন করে। এছাড়াও এদের বাইরের শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে। ওই 7টি ইলেকট্রন অষ্টক পূর্ণ করার জন্য অন্য মৌল থেকে অর্থাৎ ধাতু পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে যৌগ গঠন করে। এসব আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন সোডিয়াম, এই সোডিয়ামের সাথে এই গ্রুপ সূত্রের মৌলগুলো যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নামক খাবার লবণ। যেমন ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম এই ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের লবণ। তার মানে এই হ্যালোজেন মৌলগুলো কি করে, লবণ গঠনকারী হিসাবে কাজ করে। বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমাদের থাকবে হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌল হলো, এরা হলো গ্রুপ 18 অবস্থিত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। দেখো গ্রুপ 18-তে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। এই যে মৌলগুলো দেখতে পাচ্ছে, এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কেন এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়? কারণ এদের বাহিরের শক্তি স্তর অষ্টক পূর্ণ থাকে, অর্থাৎ পূর্ণ থাকে। আর পূর্ণ থাকে বলে অন্য কোনো মৌলকে সেই ইলেকট্রন দান করে না, কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে না, এমনকি শেয়ার করে না। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। এসো আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা এত, এটা হলো নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল 1s2 2s2 2p6। দেখো এদের এই বাইরের শক্তি স্তরটা অষ্টপূর্ণ রয়েছে। এছাড়া আর্গনের কথা চিন্তা করো, 18 ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2 2s2 2p6 3s2 আর 3p6। এই যে এদের বাইরের শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই এরা অন্য কোনো মৌলের সাথে যৌগ গঠন করতে চায় না। এই জন্য এই গ্রুপ 18-তে অবস্থিত মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। বা এরপর আমরা দেখব অবস্থান্তর মৌল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলো কি সেটা আমরা একটু দেখব, যে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলো সঠিক সংজ্ঞাটা কি? অর্থাৎ ডি ব্লক মৌলসমূহের মধ্যে যাদের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, ওই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। যেমন আমরা একটি উদাহরণ নিই, তাহলে আমাদের বুঝতে পারবো যে অবস্থান্তর মৌল কোনগুলো। আয়রনের দিকে একটু লক্ষ্য করি। আয়রন হলো 26, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 4s2 আর 3d6। এখানে দেখো যে আমরা যদি দেখি যে এই আয়রন কি করতে পারে, তার এই বাইরের শক্তি স্তরের এই দুইটা ইলেকট্রন দান করতে পারে। দান করার পরেও তার ডি অরবিটালে ইলেকট্রন থাকবে। অর্থাৎ আমি বলেছি যে ডি ব্লক মৌলসমূহগুলোর মধ্যে যাদের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। আংশিক ইলেকট্রন মানে এই ডি অরবিটালে ইলেকট্রন থাকবে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। এটা আয়ন গঠন করার পরে, যদি আয়ন গঠন করার পরে ডি অরবিটাল না থাকে, তাকেও আমরা অবস্থান্তর মৌল বলবো না। এমনকি ইলেকট্রন ত্যাগ করে যখন আয়ন গঠন করবে, এরপরও যদি ডি অরবিটাল পূর্ণ থাকে, তবুও ওই মৌলকে অবস্থান্তর মৌল বলা যাবে না, ডি ব্লক মৌল বলা হবে। দেখো এই আয়রন কি করে, এই আয়রন হচ্ছে দুটা ইলেকট্রন দান করে সে ফেরাস আয়ন গঠন করে। এই কারণে এদেরকে কি বলা হয়, অবস্থান্তর মৌল বলা হয়। যখন এই আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, এই দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করে,
এই ত্যাগ করার পরেও এর বাইরের শক্তি স্তরে অর্থাৎ 3d অরবিটালে 6টি ইলেকট্রন থাকে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে থাকে। তখন এই কারণেই এই আয়রনকে কি বলা হয়? অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল বলা হয়। এছাড়াও আরেকটা উদাহরণ দিই, যে জিঙ্ক এর কথা চিন্তা করো। এই জিঙ্ক পরমাণুর হল পারমাণবিক সংখ্যা 30, ইলেকট্রন বিন্যাস 1s2 2s 2 2p6 3s 2 3p6, তারপর হলো 3d10 আর 4s2। এই জিঙ্ক পরমাণু কিন্তু এই দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। দেখো এই জিঙ্ক কি করে? এই জিঙ্ক দুইটাই ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন গঠন করে। এই আয়ন গঠন করার পরে কিন্তু ডি অরবিটাল কি আছে? এদের মতো আছে কি? নাই, পূর্ণ আছে। তাই জিঙ্ক পরমাণু ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌল হলে ইলেকট্রন ত্যাগ করে একটি আয়ন গঠন করতে হবে এবং ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে, তাহলে ওই মৌলগুলো হবে কি? অবস্থান্তর মৌল। এখানে দেখতে পাচ্ছি আয়রন দুটা ইলেকট্রন ত্যাগ করার পরেও ডি অরবিটালে এই ধরনের ইলেকট্রন রয়েছে, তাই আয়রনকে আমরা ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল বলতে পারি। কিন্তু জিঙ্কের দিকে লক্ষ্য করলে দেখা যায় সে এই বাইরের শক্তি স্তর থেকে দুইটা ইলেকট্রন গঠন করে একটা আয়ন গঠন করছে, বাট এই ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, তাই জিঙ্ক মৌলটি অবস্থান্তর মৌল নয়। এই দুটা উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি কি সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌলগুলোর আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা রঙিন যৌগ গঠন করে। 2 নম্বর বৈশিষ্ট্য তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো আশা করি। যে এরপরে থাকবে পর্যায় সারণীর সুবিধা। পর্যায় সারণী বুঝতেই পারছো যে পর্যায় সারণীতে মোট 118টি মৌল রয়েছে। এই 118টি মৌল রয়েছে। এই 118টি মৌলের 4টি করে ভৌত ধর্ম এবং 4টি করে রাসায়নিক ধর্ম রয়েছে। এই ধর্ম মোট হলো 118টি মৌলের 940টি হলো ভৌত এবং রাসায়নিক ধর্ম রয়েছে। এই 118টি মৌলের এতগুলো ধর্ম আলাদা আলাদাভাবে জানা সম্ভব নয়, তাই সহজে বোঝার জন্য এদের একই ধর্ম বিশিষ্ট বা একই বৈশিষ্ট্য মৌলগুলোকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আর এই গ্রুপের যদি আমরা লিথিয়ামের ধর্ম যেমন সোডিয়াম ধর্ম ঠিক তেমন, অর্থাৎ একই গ্রুপের যে কোনো একটি মৌল সম্পর্কে যদি আমরা জানি, তাহলে ওই গ্রুপে যতগুলো মৌল অবস্থিত সবগুলো মৌলের ধর্ম সম্পর্কে আমরা সহজে বুঝতে পারি এবং কোন মৌলটি কোথায় আছে এই বিষয়টা আমরা সহজে জানতে পারি। এটাই হলো আমাদের পর্যায় সারণীর সুবিধা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে সকল বিষয়গুলো আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করো, আমি আশা করি সেটার সমাধান দেব। আর পরিশেষে আমার ছোট্ট অনুরোধ, তোমরা এই ভিডিওটি শেয়ার করবে এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার স্কুল আইসের সাথে থাকবে এই প্রত্যাশায় আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।